হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো, পড়ার মধ্যে আছো। তো আজকে আমরা যে ক্লাসটি করতে চলেছি সেটি হচ্ছে আসন্ন পঞ্চায়েত পরীক্ষার ওপর একটি ক্লাস, যেখানে ইংরেজি থেকে আসা যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো আসতে চলেছে তোমাদের পরীক্ষা ইতিমধ্যেই, গ্রামার এবং ভোকাবুলারি থেকে, সেগুলোই আমরা আজকে করব। এরপর দেখো, খুব সম্ভবত পঞ্চায়েত পরীক্ষার প্যাটার্ন যেটা সেটা চেঞ্জ হতে পারে, কারণ এর আগে যে পরীক্ষা হয়েছিল সেটা দীর্ঘদিন আগের সিলেবাস এবং প্যাটার্ন। এবছর চেঞ্জ হতে পারে, কিন্তু চেঞ্জ যদি হয়ও, এটুকু নিশ্চিত এবং গ্যারেন্টি যে ইংরেজিতে যেভাবে ছিল 25 নম্বর ছিল মূলত, ইংরেজির প্যাটার্ন খুব সম্ভব হলে হয়তো চেঞ্জ হবে না, বা যদি হয়ও ইংরেজির ওয়েটেজ কিন্তু পঞ্চায়েতে থাকবে, এটুকু নিশ্চিত। ঠিক আছে, তো তোমরা ক্লাসটি করো। আশা করছি তোমাদের অবশ্যই উপকার লাগবে, কাজে লাগবে। আর যদি মনে হয় যে কেন ক্লাসটি করব, আরও তো অনেক ক্লাস ইউটিউবে পাওয়া যেতে পারে। তো দেখো, আমি যারা আমার ক্লাস এর আগে করেছো, এখানে কিন্তু শুধুমাত্র আমি কয়েকটা কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে খুঁজে এনে তাদের উত্তর বলে দিলাম ধরে ধরে, এটা কিন্তু আমি করি না সম্ভবত। এখানে প্রত্যেকটি ক্লাসের যে প্রশ্নগুলো আমরা বাছাই করে আনা হয়, সেগুলো হয় প্রিভিয়াস ইয়ার থেকে, বা এই বর্তমান পরিপ্রেক্ষিতে ওই প্রশ্নটির গুরুত্ব রয়েছে সেগুলোই আমি আনি। দ্বিতীয়ত হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তাদের শুধুমাত্র যে আমি বলে দিলাম যে এটার উত্তর এটা, ওটার উত্তর এটা, এটা কিন্তু করা হয় না। উত্তরটা কেন সঠিক সেটাও বিশ্লেষণ করা হয়, কোন গ্রামারের রুল অনুযায়ী সেটি সঠিক, যেগুলো উত্তর ভুল সেগুলো কেন ভুল, তাদের অর্থ সেগুলোও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো তোমরা ক্লাসটি করো, তোমরা বুঝতে পারবে যে কিভাবে পড়ানো হয় এখানে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এভাবেই বেটার কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা আমি করে যাব। এবং যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে না যুক্ত হয়ে থাকো, অবশ্যই যুক্ত হয়ে যাও। ওখানে ক্লাস সংক্রান্ত সমস্ত আপডেট এবং পিডিএফগুলো দেওয়া হয়। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। এটা হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস পঞ্চায়েতের। ঠিক আছে, আগের যে প্যাটার্ন সেটা অনুযায়ী রাখা আছে। 25 মার্কসের কোয়েশ্চেন মূলত আসতো ইংলিশ থেকে। ঠিক আছে, এই টপিকগুলো থেকে আসতো, যেখানে ভোকাবুলারি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, গ্রামারের মধ্যে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন, সিনোনিম এবং অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যেগুলো ইডিয়াম ফ্রেজ থেকে কোয়েশ্চেন এসেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসছে, এরর কারেকশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এসছে। তার মানে মোটের ওপর যদি বলা হয়, খুব একটা যে গ্রামারের পোর্শন বাদ দেওয়া হয়েছে এই সিলেবাসে তা কিন্তু নয়, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো থেকে কোয়েশ্চেন আসেই, ঠিক আছে, সেগুলো তো আমরা কভার করবই। বাদ বাকি যদি ধরো প্যাটার্ন চেঞ্জ হয়, নতুন কিছু কোয়েশ্চেন মানে যেগুলো আসেনি সেই টাইপের কোয়েশ্চেনও কিন্তু করব। ঠিক আছে, তো চলো, আজকে স্লাইডে মূলত আমরা 15টি কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে, বাছাই করা। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভোকাবুলারি একটি কোয়েশ্চেন। সিনোনিম বা সমার্থক শব্দ এখানে আমাদের জানতে চেয়েছে। কোন শব্দটি সমার্থক শব্দ চেয়েছে? ক্যান্ডিড। ক্যান্ডিড ওয়ার্ডটি সমার্থক শব্দ চেয়েছে। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে ক্যান্ডিড মানে আসলে কি। না, ক্যান্ডিড শব্দটির অর্থ হলো অকপট। ঠিক আছে, ক্যান্ডিড মানে হচ্ছে অকপট, বা আরো যদি বলা যায় একে বলা হয় স্পষ্টবাদী বা স্পষ্ট ভাষী। ঠিক আছে, যে স্পষ্ট কথা বলতে পছন্দ করে বা স্পষ্ট কথা বলতে ভালোবাসে। তাহলে এর সমান অর্থ এখানে কোনটা? ডিসঅনেস্ট মানে কি? ডিসঅনেস্ট মানে আমরা জানি যে ডিসঅনেস্ট পার্সন বলতে অসৎ কোনো ব্যক্তিকে বোঝায়, তাই না? অসৎ। তাহলে অসৎ এর নিশ্চয়ই সমার্থক শব্দ নয়। দ্বিতীয় যদি দেখো সিক্রেটিভ, সিক্রেট যেখানেই আছে সিক্রেট শব্দটা, তার মানে কি? গোপন। তাহলে সিক্রেটিভ মানে হচ্ছে যার স্বভাবটা কি হয়? গোপন হয়, মানে গোপন স্বভাবের মানুষকে বলা হয় সিক্রেটিভ। ঠিক আছে, অ্যারোগ্যান্ট মানে জানি আমরা, কমন একটা ওয়ার্ড। অ্যারোগ্যান্ট মানে হচ্ছে যার প্রচন্ড পরিমাণে অহংকার রয়েছে, তাহলে অহংকারী ব্যক্তিকে বলা হয় অ্যারোগ্যান্ট। পড়ে থাকলো আরেকটি শব্দ ফ্র্যাঙ্ক। দেখো, আমি অনেক সময় বলি না, আমরা ব্যবহার করি যে হ্যাঁ, ওই মানুষটি তো খুব ফ্র্যাঙ্ক, আমার সাথে সে খুব ফ্র্যাঙ্ক। মানে কি? মানে হচ্ছে যে সে খুব তাড়াতাড়ি
তার যে কথা সেটা সে বলতে পারে, মানে সে খুব অকপটেই মিশে যায় কারোর সাথে, সেজন্য আমরা তাকে ফ্র্যাঙ্ক বলি। তাহলে ক্যান্ডিডের সমার্থক শব্দ হচ্ছে ফ্র্যাঙ্ক। বোঝা গেল? দ্বিতীয় প্রশ্ন দেখো, এখানে করা হয়েছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ জানতে চেয়েছে। কোন শব্দটির বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে? বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে ডিলিজেন্টের। তাহলে আমরা প্রথমে দেখে নিই এই ডিলিজেন্ট শব্দটির মানে কি। দেখো, ডিলিজেন্ট মানে হচ্ছে এমন একজন ব্যক্তিকে আমরা ডিলিজেন্ট পার্সন বলবো যিনি হচ্ছেন ভীষণ পরিশ্রমী। ঠিক আছে, পরিশ্রমী, তাকে আমরা বলি ডিলিজেন্ট। বা যদি পড়াশোনার ক্ষেত্রে এটা ইউজ করা হয় যে ডিলিজেন্ট স্টুডেন্ট, তখন তাকে বলা হয় কি অধ্যাবসায়ী। অধ্যাবসায়ী মানে খুব ভালোভাবে পড়াশোনা করে যে। তাহলে প্রথমে হচ্ছে হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং মানে কি? যে প্রচন্ড পরিশ্রম করতে পারে, পরিশ্রমী। তাহলে দেখো, পরিশ্রমী শব্দটা এই ডিলিজেন্টের কি হয়ে গেল? সিনোনিম হয়ে গেল এটা, তাই না? এটা সিনোনিম হয়ে গেল, কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে এটা অ্যান্টোনিম, বিপরীত। দ্বিতীয়ত হচ্ছে লেজি। লেজি মানে কি? অলস। লেজি মানে হচ্ছে অলস। তাহলে পরিশ্রমীর বিপরীত নিশ্চয়ই অলস হবে। তাহলে এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বাকি যে দুটো অপশন রয়েছে দেখো, ইন্টেলিজেন্ট মানে কি? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তাই না? এরপর বুদ্ধিমানের সাথে পরিশ্রমীর সম্পর্ক খুব একটা নেই। আর কেয়ারলেস মানে হচ্ছে যে কোনো কিছুর সাথে কেয়ার করে না, মানে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করে না, এমন একজন ব্যক্তি। এটাও ওর সাথে খুব একটা যাবে না। তাহলে এখানে আমরা অলসটাকেই সঠিক উত্তর হিসেবে বেছে নিলাম। তৃতীয় প্রশ্নতে রয়েছে তোমার বাগধারা থেকে প্রশ্ন এসছে, বা যেটাকে আমরা বলি ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন থাকেই। এখানে তোমাকে একটা ইডিয়াম দিয়েছে যার মানে জানতে চেয়েছে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এর মানে কি? দেখো, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এই যে ইডিয়ামটি, এর অর্থ হচ্ছে যে ভুলবশত, ভুলবশত বা অসাবধানতায়, ভুলবশত বা অসাবধানতা বশত কোনো গোপন কথা বা গোপন তথ্য ফাঁস করে দেওয়া। ঠিক আছে, মানে কোনো গোপন তথ্য বা গোপন কথা ভুল করে ফাঁস করে দেওয়া, সেটাকেই বলা হচ্ছে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। দেখো, টু বাই আ পেন হচ্ছে না, কোনো সম্পর্কই নেই। টু রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি, কারেক্ট। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, সিক্রেট মানে গোপন, কেয়ারলেসলি মানে অসাবধানতায়। তাহলে অসাবধানতা বশত গোপন কিছু প্রকাশ করে দেওয়া। টু হেল্প সামওয়ান ইন নিড, প্রয়োজনে কাউকে সাহায্য করা হবে না। টু মেক আ মিস্টেক, একটি ভুল করা হবে না। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। চতুর্থ যে প্রশ্ন রয়েছে সেটাও একটা ইডিয়াম। এখানে দেখো দিয়েছে আ পিস অফ কেক। খুবই কমন, বারবার কিন্তু এই ইডিয়ামটি পরীক্ষায় এসেছে, এটা শুনেও থাকবে তোমরা নিশ্চয়ই। আচ্ছা, যেগুলো নতুন মনে হচ্ছে ইডিয়াম গুলো, বা ধরো কিছু নিয়ম যদি মনে হয় নতুন, তোমরা কিন্তু অবশ্যই খাতায় তুলে রাখো, পেন আর একটা পেপার নিয়ে বসবে পড়ি। ঠিক আছে? আর পিস অফ কেক এটা বারবার পরীক্ষায় এসেছে, কেন বলছি? কারণ এটা খুবই সহজ, আমরা ইউজও করি আমাদের কথাতে। পিস অফ কেক মানে হচ্ছে কোনো কাজকে অত্যন্ত সহজ করে যখন বোঝানো হয়, মানে এটা আমরা বলতে পারি যে অত্যন্ত সহজ কাজ। ঠিক আছে, এত সহজ কাজ, তাহলে এই অত্যন্ত সহজ কাজ বোঝাতে আমরা ইউজ করি আ পিস অফ কেক। অনেক সময় বলি ইট ইজ আ পিস অফ কেক টু মি, মানে এটা আমার কাছে কোনো কাজই নয়, খুবই সহজ। এরপর দেখো, আর ডিফিকাল্ট টাস্ক। ডিফিকাল্ট মানে আমরা জানি জটিল, তাহলে একটি জটিল কাজ না, হবে না। দ্বিতীয়ত হচ্ছে একটা সুইট ডিশ, মানে একটা মিষ্টির কোনো পদ না, সম্পর্কই নেই। আ ভেরি ইজি টাস্ক, একটা ভীষণ সহজ কাজ, কারেক্ট। আ স্মল পার্ট অফ সামথিং, কোনো কিছু ছোট্ট অংশ না, হচ্ছে না। তাহলে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, অর্থাৎ এক কথায় প্রকাশ।
এই যে আমাদের ফ্রেজটা রয়েছে তাকে এক কথায় প্রকাশ করতে হবে, ওয়ান হু নোজ এভরিথিং, মানে এমন একজন মানুষ যে সব কিছু জানে, মানে যাকে আমরা বাংলায় বলি সব জানতা। তাহলে এই যে সব কিছু জানে এমন একজন ব্যক্তি, তাকে আসলে কি বলা হয় আদতে? এখানে রয়েছে দেখো অমনি প্রেজেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপোটেন্ট আর ইনফ্যালিয়েবল। এই চারটি শব্দের মানে আমাদের জানতে হবে। প্রথম আছে দেখো অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে কি? আচ্ছা, প্রেজেন্ট মানে হচ্ছে যে কি না, প্রেজেন্ট মানে হচ্ছে যেখানে মানে উপস্থিত থাকা। তাহলে অমনি প্রেজেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি সব জায়গায় বা সর্বত্র উপস্থিত থাকেন। ঠিক আছে, উপস্থিত থাকেন। আচ্ছা, কাকে অমনি প্রেজেন্ট বলা যেতে পারে যিনি সব জায়গায় উপস্থিত থাকেন? কার পক্ষে সম্ভব? তাহলে একমাত্র গড। এই ওয়ার্ডটা কেবলমাত্র গডের জন্য ইউজ হয়। গড হচ্ছে অমনি প্রেজেন্ট, মানে সমস্ত জায়গায় তিনি বিরাজমান। ঠিক আছে। সেকেন্ড অপশন হচ্ছে অমনিসিয়েন্ট। অমনিসিয়েন্ট মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি সবকিছু জানেন। ঠিক আছে, সমস্ত কিছু জানেন। তার মানে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে এটাই, যিনি সবকিছু জানেন। তাহলে আমাদের এটাই কারেক্ট অ্যান্সার, অমনিসিয়েন্ট। যিনি সবকিছু জানেন তাকে বলা হয় অমনিসিয়েন্ট। থার্ড অপশন দেখা যাচ্ছে অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট মানে কি? অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। সর্বশক্তিমান। ঠিক আছে, এটাকেও কাকে বলা হয়? সর্বশক্তিমান বলা হয় গডকেই অ্যাকচুয়ালি। আর ইনফ্যালিয়েবল মানে কি? ইনফ্যালিয়েবল মানে যার কোনো ভুল হয় না, নির্ভুল ব্যক্তি, যার কোনো ভুল নেই। ঠিক আছে, নির্ভুল একজন মানুষ, তাকে বলা হচ্ছে ইনফ্যালিয়েবল। তাহলে বোঝা গেল কারেক্ট অ্যান্সার হলো অমনিসিয়েন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, এখানেও এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। আ পারসন হু লাভস ম্যানকাইন্ড, এমন একজন ব্যক্তি যিনি মানব জাতিকে, ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড মানে হচ্ছে কি? ম্যানকাইন্ড মানে মানব জাতি। তাহলে সমগ্র মানব জাতিকে ভালোবাসে এমন একজন ব্যক্তি, তাকে কি বলা হয়? অপশনগুলো দেখো, মিসানথ্রোপ, ফিলান্থ্রপিস্ট, ইগোইস্ট আর অপটিমিস্টিক। মিসানথ্রোপ মানে কি না, মিসানথ্রোপ কথার অর্থ হলো মানব বিদ্বেষী। মানব বিদ্বেষী মানে যে মানুষের বিরুদ্ধে, মানুষের এগেনস্টে। দ্বিতীয় অপশন হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমিক। ঠিক আছে, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমিক। ইগোইস্ট মানে জানো, যে যার প্রচন্ড ইগো, মানে অহংকার, তাই তো। আর অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, যিনি সমস্ত কিছুতে আশা রাখেন, তাকে বলা হয় অপটিমিস্টিক। তাহলে যিনি মানব জাতিকে ভালোবাসেন, আমাদের কাছে জানতে চেয়েছে এটুকুই, তাহলে কি বলবো আমরা? মানব প্রেমিক যিনি, ফিলান্থ্রপিস্ট, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো এসছে প্রিপোজিশন থেকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট একটি। হি হ্যাজ বিন লিভিং ইন দিস সিটি ড্যাশ 2025। প্রশ্নটা এসছে অবশ্যই প্রিপোজিশন থেকে, কিন্তু এর উত্তর করতে হলে তোমায় টেন্স জানতে হবে। সেটাও কোন টেন্স? যে টেন্সটি জানতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সটি তোমাকে জানতে হবে। কেন জানতে হবে? এই যে বাক্যটা তুমি পড়ে দেখো, সে এখানে বাস করছে 2015 থেকে। একটা বাক্য পড়ে যখন তোমার মনে হবে যে কোনো পয়েন্ট অফ টাইমের কথা বলা হয়েছে বাক্যে, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম বা কোনো একটা নির্দিষ্ট সময়, এটা যখন বাক্যে বলা থাকবে তখন কিন্তু জানবে যে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে। ঠিক আছে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য ব্যবহার করা হয় কি?
সিন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য ব্যবহার করা হয় কি, ব্যবহার করা হয় ফর। তাহলে টেন্সের এই নিয়মটি না জানলে কিন্তু প্রশ্নটা এসছে প্রিপোজিশন থেকে, কিন্তু তোমার উত্তর করতে ভুল হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আমাদের পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, সেই জন্য আমরা পয়েন্ট অফ টাইমের জন্য যাবো কিসে, সিন্স, তাই তো। তাহলে এখানে সিন্স হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অন্যগুলো কেন হলো না নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে প্রশ্নটা প্রিপারেশন থেকে, কিন্তু আমাদের টেন্সের নিয়মটা জানা এখানে প্রয়োজন। এখানে প্রশ্ন দেখো প্রিপারেশন থেকে আবারও এসছে, সি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। এখান থেকে খুব সম্ভবত কোয়েশ্চেন কিন্তু আসে, মনে রাখবে। যখন কোনো বিষয়ে, বিষয় বলতে কোনো সাবজেক্টে, কোনো বিষয়ে ভালো কোনো স্টুডেন্ট মূলত, বা কোনো একজন মানুষ যিনি কোনো একটি বিষয়ে ভালো, এরপর এখানে ভুল কেন হয় বলছি, এখানে আমরা সম্ভবত ইন খুব বেশি ব্যবহার করি। গুড ইন ম্যাথামেটিক্স বা গুড ইন ইংলিশ কেন বলি, কারণ আমরা বাংলায় বলি কি অঙ্কে ভালো, বা ইংরেজিতে ভালো, বা ভূগোলে ভালো। তাহলে যে বাংলার মানেটা যেভাবে হয় অঙ্কে ভালো বা ইংরেজিতে ভালো, আমরা ইংরেজিতেও তখন পড়ার সময় কিন্তু এই জন্য ইনকে প্রেফারেন্স দিই। কিন্তু না, মনে রাখবে, কোনো একটি নির্দিষ্ট কাজে দক্ষতা যদি কারো বোঝানো হয়, বা কোনো একটি নির্দিষ্ট কাজে কেউ ভালো, ঠিক আছে, সেটা বোঝাতে গেলে সবসময় কিন্তু গুডের পর যেটা বসে প্রিপোজিশন, সেটা হচ্ছে অ্যাট। মনে থাকবে, সর্বদা কিন্তু এটা হবে, এই ভুলটা যেন না হয়। আর্টিকেল থেকে একটি কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইজ ড্যাশড অনেস্ট ম্যান। খুবই কমন একটা জিনিস, ক্লাস 5 থেকে আমরা পড়ছি, যে এখানের শব্দটি অনেস্ট হলেও, মানে এইচ আছে প্রথমে এবং এইচ কনসোনেন্ট হলেও এর যে উচ্চারণ সেটা হচ্ছে অনেস্ট, হনেস্ট কিন্তু না। তাহলে অনেস্ট উচ্চারণ মানে হচ্ছে ও এর মতো উচ্চারণ, এবং ও হচ্ছে কি ভাওয়েল। তাহলে যেহেতু ও ভাওয়েল, সেই জন্য এখানে অ্যান বসবে, তাই না, এটা সকলে জানি আমরা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটি প্রশ্ন আছে, নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ড্যাশ প্রেজেন্ট। এই রকম বাক্য পেলেই তোমরা আগে পয়েন্ট আউট করবে যে কি আছে, নাইদার আছে এবং নর আছে। একটা খুব ভালো নিয়ম বলে দিচ্ছি, মনে রাখবে। বাক্যে যদি দেখতে পাও নাইদার এবং নর আছে, বা যদি দেখতে পাও আইদার এবং অর আছে, এই দুটো জিনিস যদি থাকে সেন্টেন্সে, নাইদার নর বা আইদার অর, মনে রাখবে যেখানে তোমার এই ড্যাশটা দেওয়া থাকবে, ড্যাশের আগে যে নাউনটা থাকবে, সেই নাউন ওয়াইজ কিন্তু ভার্বটা ইউজ হবে। মানে ভার্ব ডিপেন্ড করবে ড্যাশের আগে থাকা নাউনের। তাহলে এই যে আমাদের ড্যাশ, এর আগে কি নাউন আছে দেখো, এর আগে নাউন আছে টিচার, তাই না, ড্যাশের আগে নাউন আছে টিচার। তাহলে টিচার সিঙ্গুলার না প্লুরাল? টিচার অবশ্যই সিঙ্গুলার, কারণ টিচার মানে একজন শিক্ষকের কথা বলা হচ্ছে। তাহলে আমি কি বললাম, যে ড্যাশের আগে থাকা নাউনের সাথে ডিপেন্ড করবে, তার মানে টিচার যেহেতু সিঙ্গুলার নাউন, তাহলে আমরা এটা নিশ্চয়ই জানি সিঙ্গুলার নাউনের সাথে, নাউন যদি সিঙ্গুলার হয় তারপর যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার হবে। সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়, তার মানে এখানে সিঙ্গুলার ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব দেখো কি কি আছে, ইজ আছে সিঙ্গুলার ভার্ব, ওয়্যার তো নয়, ওয়্যার প্লুরাল ভার্ব, আরও প্লুরাল ভার্ব, হ্যাভও প্লুরাল ভার্ব, তাই না। তাহলে ইজ হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে। যদি ওয়াজ থাকতো তখন আমাকে দেখতে হতো যে আবার কোন টেন্সে রয়েছে বাক্যটা, বর্তমান কালে আছে না অতীত কালে আছে। টেন্স বলতে বলতে টেন্সের থেকে কোশ্চেন এসছে, বাই দ্য টাইম আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন ড্যাশ। দারুণ প্রশ্ন, এখানেও মনে রাখার একটা বিষয় আছে, এটাও টেন্স থেকে কোশ্চেন। দেখো, বেশি কিছু জানতে হবে না তোমাকে, একটা জিনিস মনে রাখবে, এই বাক্যটা ভালো করে পড়ো তো, বাই দ্য টাইম আই রিচড দ্য স্টেশন,
যে সময় আমি স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন ড্যাশ, ট্রেনটা চলে গিয়েছিল। তাহলে আমি যে সময় পৌঁছেছিলাম স্টেশনে, ট্রেনটি চলে গিয়েছিল। এখানে দুটো আলাদা আলাদা কাজ বোঝাচ্ছে নিশ্চয়ই। একটা হচ্ছে আমার স্টেশনে পৌঁছে যাওয়া, আর একটা হচ্ছে ট্রেনটি চলে যাওয়া, দুটি আলাদা কাজ। যখন দেখবে পাস্টে, পাস্ট টেন্স রয়েছে যখন দেখবে, এবং এই পাস্ট টেন্সে দুটি কাজ বোঝানো হচ্ছে, পাস্ট টেন্স এবং দুটি কাজ যে বাক্যে তোমরা পাবে, সেই বাক্যে যে কাজটি দেখবে আগে ঘটেছে, যে কাজটি দেখবে তোমরা আগে ঘটেছে, ঠিক আছে, সেই কাজটির সাথে ব্যবহার করবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটি আগে হবে। আর যে কাজটি পরে ঘটবে, সেই পরে ঘটা কাজটির সাথে তোমরা ব্যবহার করবে কি, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে, বা এটাকেই বলা হয় সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে এবং ভার্বের থার্ড ফর্ম হয়। আর সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে হচ্ছে সাবজেক্টের পর কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম হয়। এই দুটো হলো টেন্সের নিয়ম, এটা কিন্তু তোমাদেরকে ভাই মনে রাখতে হবে। তাহলে কোন কাজটি আগে ঘটেছে, আমি স্টেশনে পৌঁছেছি এটা আগে হয়েছে না ট্রেনটি আগে ছেড়ে দিয়েছে? ট্রেনটি আগে ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো, আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছে। তাহলে যেহেতু ট্রেন আগে ছেড়েছে, তার মানে আগের কাজটির সাথে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ট্রেন হ্যাড লেফট, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3, তাহলে তার ট্রেন হ্যাড লেফট। এবং দেখো দ্বিতীয়টার সাথে আই রিচড, মানে সিম্পল পাস্ট ইউজ হয়েছে। বুঝা গেল? পরের প্রশ্ন দেখো, ভয়েস থেকে এসছে, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ থেকে আমাদেরকে করতে হবে যেটা প্যাসিভে। প্রথমে বুঝতে হবে তোমাকে কোন টেন্সে রয়েছে এটা। দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, এটা যদি ভেঙে দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে প্লাস অবজেক্ট রয়েছে। এই যে সাবজেক্ট দ্য ক্যাট, কিল হচ্ছে ভি2, দ্য মাউস হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে স্ট্রাকচারটা কোন টেন্সের হয়, একটু আগে করেছো, সিম্পল পাস্টের হয় এটা। ঠিক আছে, সিম্পল পাস্টের স্ট্রাকচার এটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম। এবং এই সিম্পল পাস্টের যখন তোমরা প্যাসিভ ভয়েস করবে, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস করলে পরিবর্তন কি হয় না, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েসে পরিবর্তন এটাই হয় যে সাবজেক্ট, তারপর বসবে কি ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্বের থার্ড ফর্ম যেটা সমস্ত ভয়েসের নিয়মই হয়, তারপর বাই দিয়ে অবজেক্ট। এটা হচ্ছে তোমার নিয়ম। এরপর আমরা জানি যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কোনটা হয়, যেটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট থাকে, আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট কোনটা, যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। ঠিক আছে, তাহলে শুরু হবে দ্য মাউস দিয়ে নিশ্চয়ই, দ্য মাউস দ্য মাউস দ্য মাউস দ্য মাউস সবগুলোতে আছে। পরবর্তী কি বললাম আমরা, ওয়াজ বা ওয়্যার বসবে সাবজেক্টের পর। কোথায় আছে দেখো, ইজ আছে এখানে প্রথমেরটায়, বাদ চলে গেল। ওয়াজ আছে, এটা হতে পারে। হ্যাজ আছে, হবে না। হ্যাড আছে, হবে না। তাহলে অপশন বি ইজ কারেক্ট। ন্যারেশন, উক্তি পরিবর্তন। হি সেড টু মি আই অ্যাম রিডিং আ বুক, সে আমায় বলেছিল যে আমি একটি বই পড়ছি। আই এম রিডিং আ বুক, এই অংশটা দেখলে বুঝবে যে এটা আছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্টেরও কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন হচ্ছে কি, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের তুমি ইনডাইরেক্ট স্পিচে যাবে, মানে ন্যারেশন চেঞ্জ করবে, তখন হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। কোথায় আছে দেখো তো, ওয়াজ প্লাস আইএনজি আছে, হতে পারে। ইজ আইএনজি আছে, হবে না। ওয়াজ আইএনজি আছে, এটা হতে পারে।
ওয়াজ আইএনজি আছে, এটাও হতে পারে। তাহলে একটা বাদ দিয়ে দিলাম আমরা, তিনটে পড়ে থাকলো। এই তিনটের মধ্যে কি হবে এরপর আমাদেরকে দেখতে হবে। হি সেড টু মি, মানে এটা হয়ে যাবে হি টোল্ড মি। হি টোল্ড মি আছে, হবে। এটা তো আমরা বাদ দিয়ে দিয়েছি, অপশন বিটা আগেই। 3 নম্বরে হি টোল্ড মি, এটাও হতে পারে। শেষে আছে হি আস্কড মি, এটাও বাদ দিলাম। কেন? হি আস্কড তখনই হয় যখন কোয়েশ্চেন থাকে, জিজ্ঞাসা করা হয় যখন। এখানে জিজ্ঞাসা কিছু করা হয়নি, সে বলেছিল আমায়, তাই না? তাহলে দুটো বাদ গেল, দুটো পড়ে থাকলো। হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ রিডিং আ বুক, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক। তাহলে চেঞ্জ হচ্ছে, এখানে আই আছে, এখানে হি আছে। এরপর তুমি ন্যারেশনটা ভালো করে পড়ে দেখো। বলা হচ্ছে যে সে আমায় বলেছিল, যে সে আমায় বলেছিল আমি বই পড়ছি। এই যে আমি, সে আমায় বলেছিল আমি বই পড়ছি, আমি মানে কি? আমি মানে তো সে, সেই তো এই আমিটা। সে বলেছিল আমি বই পড়ছি, মানে সে বলেছিল যে সে বই পড়ছে। তার মানে হি হবে, আই তো হবে না। আই হলে তো অন্য একজন ব্যক্তি ঢুকে যাচ্ছে, তাই না? ন্যারেশন চেঞ্জেরও, এই তোমার প্রোনাউন গুলো যে চেঞ্জ হয়, এই প্রোনাউন চেঞ্জেরও কিছু নিয়ম আছে, পরে করাবো কোনোদিন। স্পেলিং কারেকশন দেখো, শব্দটি রয়েছে কি, স্পেলিং থেকে কিন্তু প্রশ্ন আসে এবং ভুলও হয়, ঠিক আছে? এখানে প্রশ্নটি কি আছে দেখো, এখানে আছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনে মনে রাখবে, এটা এর আগেও আমি বলেছি, অ্যাকোমোডেশন শব্দটিতে দুটো সি থাকে, দুটো এম থাকে। এইগুলো লক্ষ্য করলেই তোমরা ঠিক শব্দটাকে খুঁজে পেয়ে যাবে। দুটো সি থাকবে, দুটো এম থাকবে। কোনখানে আছে দেখো, দুটো সি আছে কিন্তু এম একটা আছে, হচ্ছে না। দুটো সি আছে, দুটো এম আছে, একটা সি দুটো এম, হচ্ছে না। দুটো সি একটা এম, হচ্ছে না। তার মানে এটাই একমাত্র শব্দ যেখানে দুটো সি দুটো এম আছে। এরপর ধরো কোনো শব্দ যদি দুটো সি দুটো এম দিয়েও দেয়, তারপর তখন আমাদেরকে অন্য পুরো ওয়ার্ডটা পড়তে হবে। স্পেলিংটা দেখে নাও, এ সি সি ও এম এম ও ডি এ টি আই ও এন, ঠিক আছে? এটাই আজকে আমাদের শেষ প্রশ্ন, যেখানে ধরো এরর স্পটিং দিয়েছে। fill in the blank grammatical, one of my dash a doctor। খুব ভালো প্রশ্ন, এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন। মনে রাখবে, কোনো সেন্টেন্স পড়ে তুমি যদি ওয়ান অফ পাও, এই ওয়ান অফ টার্মটা যদি কোনো বাক্যে খুঁজে পাও, তখন কি করবে? এই ওয়ান অফ এর পর সব সময়, মনে রাখবে, সব সময় প্লুরাল নাউন বসে, প্লুরাল নাউন বসে। এবং ইন্টারেস্টিংলি এদের পর যে ভার্বটা বসবে, সেই ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, অলওয়েজ হয় এটা। কিন্তু এই নিয়মটা সব ক্ষেত্রেই, যেখানে ওয়ান অফ থাকবে, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে ওয়ান অফ মাই, এখানে নাউনটাই চেয়েছে কি বসবে, প্লুরাল নাউন বসবে। তাহলে ফ্রেন্ড প্লুরাল, কিন্তু দেখো এখানে ভার্ব হয়ে যাচ্ছে প্লুরাল। আমাকে বলা হয়েছে নাউন প্লুরাল হলেও ভার্ব কিন্তু হবে সিঙ্গুলার। তার মানে ফ্রেন্ড প্লুরাল হলেও আর প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে হবে না। এখানে ফ্রেন্ডস আছে, নাউনটা প্লুরাল, ঠিক আছে। ইজ সিঙ্গুলার, এটাও ঠিক আছে। প্রথমে সিঙ্গুলার ফ্রেন্ড তো হবেই না, প্লুরাল বসবে, তাহলে এটাই কারেক্ট। আর এটাও হচ্ছে না, এখানে দেখো প্লুরাল আছে, এখানেও প্লুরাল আছে, ভার্বটা তো সিঙ্গুলার হওয়ার কথা। তার মানে এটাও হচ্ছে না। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। সো ফ্রেন্ডস, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ছিলে ক্লাসটা দেখলে, কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যেন তোমাদের খুব কাজে লাগে ক্লাসটি, সেই অনুযায়ী আমি বানিয়েছি। যারা দেখলে পাশে থাকবে, ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বা বিভিন্ন গ্রুপে যারা প্রিপারেশন নিচ্ছে পঞ্চায়েতের জন্য তাদেরকে শেয়ার করে দাও ভিডিওটা, ঠিক আছে? আর ভিডিওর কোন অংশটি তোমার ভালো লাগলো সেটা জানাও, বা কোনো কিছু সাজেশন থাকলেও কমেন্ট বক্সে আমায় জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।